প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বৈশ্বিক এই মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি কোর্সের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসে যে বিষয়টি তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব সেটা হচ্ছে সিকিউরিটি থ্রেটস অফ 21st সেঞ্চুরি, অর্থাৎ একবিংশ শতাব্দীতে নিরাপত্তার যে হুমকিগুলো আমরা ফেস করব বা ফেস করার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ। এখানে একটা পৃথিবীর ইমেজ, গ্লোব। এই পৃথিবী জ্বলে যাচ্ছে, পৃথিবী পুড়ে যাচ্ছে। এর মাধ্যমে আমরা বুঝতেই পারছি একবিংশ শতাব্দীতে আমরা যে অনেকগুলো সমস্যা ফেস করব। অতীত বিশ্ববাসী অনেকগুলো সমস্যা ফেস করে আসছে। মানব সভ্যতার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, চ্যালেঞ্জের ইতিহাস। বর্তমান মানব সভ্যতা বা বিশ্ববাসী অনেকগুলো সমস্যা ফেস করছে। এর মধ্যে রয়েছে এই বৈশ্বিক মহামারী, তারপর ফুড সিকিউরিটি, তারপর খাদ্যের বিভিন্ন ধরনের মন্দা, তারপর সন্ত্রাসবাদ, তারপর সবচেয়ে বড় যে হুমকিটা, যেটা দৃশ্যত আমরা হয়তো ওভাবে আমাদের যাদের মধ্যে ভীষণ নাই, যারা আমরা সুদূর প্রসারে চিন্তা করি না, তাদের মধ্যে ওভাবে আমরা বুঝতে পারি না যে হুমকিটা আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে নিরাপত্তা হুমকি। নিরাপত্তা হুমকি এটা বিশ্ববাসীর কাছে অনেক বড় একটা হুমকি। তো নিরাপত্তা হুমকিটা আসলে কি সে সম্পর্কে এবং একবিংশ শতাব্দীতে আমরা যে নিরাপত্তা হুমকি মোকাবেলা করব সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে আমরা একটু দেখি যে humans are facing the greatest test in millions years ascent of our kind. হাজার বছরের বা লাখো বছরের ইতিহাসে আমরা মানব জাতি অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছি। বাট দিস ইজন্ট এ সিঙ্গল চ্যালেঞ্জ, শুধু এটা একক চ্যালেঞ্জ নয়। লাইক এ ফিমেল অর ডিজিজ আউটব্রেক, মহামারীর মতো বা কোনো রোগের প্রাদুর্ভাবের মতো এটা একক কোনো সমস্যা নয়। ইট ইজ এ কনস্টেলেশন অফ 10 হিউজ ম্যান মেড থ্রেটস। এটা হচ্ছে মানুষের তৈরি হুমকি, উইচ আর নাও কামিং টুগেদার টু ইম্পেরিল আওয়ার এক্সিস্টেন্স, যেটা আমাদের অস্তিত্বকে আজকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তো তাহলে এই হুমকিগুলো কি কি? একবিংশ শতাব্দীতে আমরা যে হুমকিগুলো মোকাবেলা করতে যাব, যে হুমকিগুলোর সম্মুখীন হব, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। আমরা দেখছি একজন ব্যক্তি আঁকাবাঁকা একটা লেখার দিকে তাকিয়ে আছে। সে হয়তো উত্তর খোঁজার চেষ্টা করছে কি হতে পারে এটা। এর মাধ্যমে রূপক অর্থে, প্রতীকী অর্থে আমি বোঝাতে চাচ্ছি আমাদের যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো কি 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 সমস্যা হবে, নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি কি হুমকি মোকাবেলা করব। থ্রেটস আর যে হুমকিগুলো আমরা প্রধানত ফেস করব, সম্মুখীন হব, সেই হুমকিগুলো নিয়ে আমরা একটু দেখি কি কি হুমকি আছে নিরাপত্তা। সোসাইটি অফেন রিগার্স দিস রিস্ক, আমাদের সমাজ ব্যবস্থা এই সমস্ত হুমকির সম্মুখীন হবে। ইকোলজিক্যাল কলাপস, পরিবেশগত যে বিপর্যয় সেটা একটা আছে। ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনস, গণবিধ্বংসী অস্ত্র এটা একটা আছে। গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বৈশ্বিক যে উষ্ণতা, সেটা একটা হুমকি হবে, নিরাপত্তা হুমকি হবে বিশ্ববাসীর জন্য। গ্লোবাল পয়জনিং, অর্থাৎ বিশ্বের যে দূষণটা, এটাও একটা নিরাপত্তা হুমকি হিসেবে দেখা দিবে এই শতাব্দীতে। ফুড ইনসিকিউরিটি এবং নিরাপদ খাদ্যের অভাব, এইটাও একটা হুমকি হিসেবে আমরা মোকাবেলা করতে হবে আমাদেরকে। পপুলেশনস এন্ড আরবান এক্সপেনশন, জনসংখ্যার বৃদ্ধি এবং নগরায়ন, এটা একটা বড় হুমকি হবে, নিরাপত্তার হুমকি। প্যান্ডেমিক ডিজিজ, এই করোনা ভাইরাসের মধ্যে যে মহামারী, এরকম মহামারী আমাদের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হিসেবে আসবে। ডেঞ্জারাস নিউ টেকনোলজিস,
সামনে অনেক বড় বড় বিপজ্জনক প্রযুক্তি আসবে, যে প্রযুক্তিগুলো আমাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। অ্যান্ড সেলফ ডেলিউশনস, এবং নিজের অবক্ষয়, নিজের প্রতিবিম্বকে ভিন্নভাবে দেখা, নিজের স্বকীয়তাকে ভুলে যাওয়ার যে বিষয়টা, সেটাকে সেলফ ডিলিউশন হিসেবে আমরা দেখছি। তাহলে এই হুমকিগুলো মোটা দাগে আমরা একবিংশ শতাব্দীতে নিরাপত্তার ক্ষেত্রে আমাদেরকে ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। তাহলে আমরা একটু সামনে আগাই, বিস্তারিত আলোচনায় যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখছো? আশা করি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে। কি দেখছো তোমরা, একটু খেয়াল করো। আমরা দেখছি একটা টেবিলে, একটা প্লেটে এক গ্লাস পানি এবং সামান্য একটা অংশ কেক, সামান্যটুকু কেক, এবং আশেপাশে প্রায় 7টি চামচ। এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে? এর মাধ্যমে তোমরা কি বুঝছো শিক্ষার্থীরা? হ্যাঁ, অনেকেই হয়তো বুঝতে পেরেছো যে একটা কেক এবং আধা গ্লাস পানি 7 জন মানুষ খাওয়ার জন্য, 7 জন মানুষের জন্য সার্ভ করা হয়েছে। অর্থাৎ আধা গ্লাস পানি, হাফ গ্লাস পানি এবং অর্ধেক কেককে 7 জন মানুষ পরিবেশন করবে, 7 জন মানুষই খাবে। তার মানে আমাদের খাদ্যের যে সংকট এর মাধ্যমে প্রতিভাত হচ্ছে, এর মাধ্যমে আমাদের কাছে সহজেই বোঝা যাচ্ছে, হৃদয়ঙ্গম হচ্ছে, আমরা বুঝতে পেরেছি যে আমাদের খাদ্য সংকটটা চরম আকার ধারণ করবে একবিংশ শতাব্দী। অর্থাৎ একবিংশ শতাব্দীর মানব নিরাপত্তার জন্য সম্পদের স্বল্পতা, সম্পদের দুষ্প্রাপ্যতা একটা বড় হুমকি হিসেবে ধরা দিবে, যেটা আমাদের মানব নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। তাহলে দেখি সেলফ রিসোর্স ডিপ্লেশন, অর্থাৎ সম্পদের যে স্বল্পতা, সম্পদের যে চ্যুতি, সেটা একটা বিশাল হিসেবে আমরা দেখব। তাহলে এই আমরা জানি মানুষের অভাব অসীম, সম্পদ সসীম, এটা অর্থনীতির একেবারে প্রাথমিক বিষয়। আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সম্পদের যে অনুপাতে জনসংখ্যা বাড়ছে, সে অনুপাতে আমরা সম্পদের যে বৃদ্ধি, সম্পদের যে আমাদের চাহিদা সাপেক্ষে সম্পদের যোগানটা আমরা করতে পারছি না, যার কারণে তার উপরে আমাদের যুক্ত হচ্ছে নতুন করে বিলাসিতা। বিলাসিতা এবং সম্পদের স্বল্পতা, এই দুটি নিয়েই একবিংশ শতাব্দীর মানুষ একটা বড় নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে যাবে। এর মধ্যে খাদ্য নিরাপত্তা আছে, সুপেয় পানি নিরাপত্তা আছে, অনেকগুলো সমস্যার মধ্যে আমাদেরকে যেতে হবে একবিংশ শতাব্দীতে। আমরা একটু সামনের দিকে যাই। শিক্ষার্থীরা, তোমরা কি দেখছো? এখানে দেখা যাচ্ছে যে খুব সহজেই বোঝা যাচ্ছে চতুর্দিকে পানি আর মাঝখানে ছোট্ট একটা বরফের খণ্ড, এবং এই বরফের উপরে একটা শ্বেতবলু, দুটি পেঙ্গুইন এবং একটা বেজি বসে আছে। এর মাধ্যমে আমরা বুঝছি যে এক সময় এগুলো তো চতুর্দিকে পানি, এখানে 7টি তো আর এই বেজি বা পেঙ্গুইন বা শ্বেতবলুক যায়নি। সহজেই বোঝা যাচ্ছে একটা সময়ে এখানে বিশাল দ্বীপ ছিল, একটা বিশাল হয়তো দেশের মতো ছিল, বিশাল ভূখণ্ড ছিল, যেখানে বিভিন্ন জন্তু বসবাস করত, বিভিন্ন প্রাণী বসবাস করত। কিন্তু বৈশ্বিক উষ্ণতার কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে, মহাজাগতিক রশ্মি ওজোন স্তর ফুটো করে পৃথিবীতে চলে আসার কারণে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে, অনেকগুলো কারণে যে মেরু অঞ্চলে যে সমস্ত বরফের পাহাড় ছিল, বরফের বিশাল ভূখণ্ড ছিল, বরফের পর্বতের মতো ছিল, সেগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে গলতে শুরু করেছে এবং গলে যাচ্ছে। ফলশ্রুতিতে ওই অঞ্চলের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্তির দিকে যাচ্ছে, এবং সমুদ্রের যে সি লেভেল, সমুদ্রের যে পৃষ্ঠ, সেটা আস্তে আস্তে ক্রমান্বয়ে দিকে বেড়ে যাচ্ছে। এই বিষয়টা আমাদের কাছে খুব সহজেই বোঝা যাচ্ছে। ইকোলজিক্যাল কলাপস, অর্থাৎ ইকোলজিক্যাল যে কলাপস, পরিবেশগত যে বিপর্যয়, সেটা একবিংশ শতাব্দীতে আরো বেশি চরম আকার ধারণ করবে। কারণ আমাদের প্রত্যেক দিন আমরা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত করি, সে যে পরিমাণ অক্সিজেন ইনটেক করছি, আমাদের বিশাল
কার্বন ডাইঅক্সাইডের ভান্ডার বেড়ে যাচ্ছে আমাদের এই পৃথিবীতে। ফলশ্রুতিতে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে, তারপর বিভিন্ন ধরনের মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা এগুলো হবে। আমরা আরেকটু ইসে গেলে আমরা বুঝতে পারবো বিস্তারিত। The dozen of species are thought to go extinct every day due to human activity. প্রত্যেক দিন অনেকগুলো প্রাণী মানুষের অ্যাক্টিভিটির কারণে, মানুষের ক্রিয়াকর্মের কারণে বিলুপ্তির দিকে যাচ্ছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। As the world's greatest biologist E.O. Wilson warns, পৃথিবীর একজন বিশাল জীববিজ্ঞানী উনি সতর্ক করেছেন, we are tearing down the biosphere. আমরা ক্রমান্বয়ে যে বায়োস্ফিয়ার আছে সেটাকে টিয়ার করে নিচ্ছি। The very things that supports life on the planets, or as young environmentalist Bini Irene puts it, if you keeps on pulling one bricks after another out of your house, eventually the house fall down. যাই হোক, আমরা বুঝতেই পেরেছি যে বায়োলজিক্যাল যে কলাপস, সেই কলাপসটা চরম আকার ধারণ করেছে এবং একবিংশ শতাব্দীতে মানব জাতির এই ক্রিয়াকর্মের কারণে আরো বেশি এটা আমাদের মোকাবেলা করতে হবে। নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় হুমকি হিসেবে আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা যে ইমেজটা আমরা দেখছি এটা হচ্ছে একটা নিউক্লিয়ার বিস্ফোরণ, যে এক্সপ্লোশন, পরমাণু বিস্ফোরণ বা পরমাণু পরীক্ষার একটা ইমেজ। ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, গণবিধ্বংসী অস্ত্রের একটা ইমেজ দেখছি। তোমাদের একটু যোগ করি, একটু বলে রাখা ভালো যে আমাদের বর্তমান বিশ্বে যে পরিমাণ পরমাণু অস্ত্র বিভিন্ন রাষ্ট্রের মজুদ আছে, সেই পরমাণু অস্ত্র দিয়ে পৃথিবীকে অনেকবার ধ্বংস করা যাবে। পৃথিবী একেবারেই অনেকবার ধ্বংস করা যাবে। তো এই একবিংশ শতাব্দীতে সামনে যে হুমকিটা মানব জাতির কাছে সবচেয়ে বেশি হুমকির যে ঝুঁকি রয়েছে, সেটা হচ্ছে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, গণবিধ্বংসী অস্ত্রের হুমকি। আমরা জানি পৃথিবীতে এখন ঘোষিতভাবে 8টি পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র রয়েছে। অঘোষিতভাবে হয়তো আরো 2-1টা থাকতে পারে। আর পরমাণু অস্ত্র তৈরির পথে আছে আরো বেশ কয়েকটি। এই রাষ্ট্রগুলো কোনো কারণে যদি পরমাণু অস্ত্রের মিসইউজ হয়, তাহলে মানব জাতির জন্য একটা বড় হুমকি হিসেবে এটা অবতীর্ণ হতে পারে। অনেকগুলো মিডিয়ায় আসছে পাকিস্তানের কাছে যে পরমাণু অস্ত্র আছে সেগুলো যে কোনো সময় হয়তো আন্তর্জাতিক যে টেররিস্ট অর্গানাইজেশনগুলো আছে, আল কায়েদা বা এক্সট্রিমিস্ট বা ইনসার্জেন্সির যে অর্গানাইজেশনগুলো আছে, সেগুলোর হাতে চলে যেতে পারে। তো এই অস্ত্র বা যে কোনো রাষ্ট্র থেকে যদি এই অস্ত্র, পরমাণু অস্ত্র কোনো জঙ্গি সংগঠনের কাছে বা কোনো সন্ত্রাসী সংগঠনের কাছে চলে যায়, তাহলে সেটা গোটা মানব জাতির জন্য একটা বিশাল হুমকি হিসেবে আমাদের মোকাবেলা করতে হবে। একবিংশ শতাব্দীতে আমরা এই হুমকিটা মোকাবেলা করতে হবে আমাদের। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো, এখানে লেখা আছে যে the latest climate model indicates it would only require 50 to 100 Hiroshima-sized nuclear bombs to eliminate civilizations in a nuclear winter. অর্থাৎ হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল তার চেয়ে 50 থেকে 100 গুণ বড় বোমা এখন পৃথিবীবাসীর কাছে রয়েছে এবং এগুলো দিয়ে এই সিভিলাইজেশনকে, সভ্যতাকে যে কোনো সময় ধ্বংস করে দেওয়া কোনো ব্যাপারই না, এটা সময়ের ব্যাপার। তার মানে আমরা এমন পরমাণু অস্ত্র মজুদ করছি যার কারণে আমাদের মানব সভ্যতা যে কোনো সময় নিরাপত্তা হুমকির মধ্যে থাকতে পারে। যেমন আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত এবং পাকিস্তান, এই দুটি রাষ্ট্রের পরমাণু অস্ত্র রয়েছে এবং দুটি একেবারে জন্ম থেকে শত্রু, বৈরী রাষ্ট্র। যে কোনো কারণে এই দুটি দেশের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় এবং তারা যদি পরমাণু অস্ত্রের প্রয়োগ করে, তাহলে ওই এফেক্টটা আমাদের এই পুরো এশিয়ার মধ্যে, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ দেশের মধ্যে সবচেয়ে বেশি ইনফেকশনটা হবে। তো এই পরমাণুর যে বিস্ফোরণটা বা পরমাণু যে প্রভাবটা, এটা
এই হুমকিটা চরম আকার ধারণ করবে 21 শতাব্দীতে। যেমন মধ্যপ্রাচ্যের কথাই বলি, মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র ইসরায়েলের পরমাণু অস্ত্র আছে। কোনো কারণে যদি ইরান পরমাণুর দিকে এগুচ্ছে, তৈরির দিকে, এটা যদি তারা পরমাণু যদি পেয়ে যায় বা তৈরি করতে পারে, তাহলে ইসরায়েল এবং ইরানের হচ্ছে চিরবৈরী রাষ্ট্র। ওই দুটি রাষ্ট্রের মধ্যে যদি যুদ্ধ লেগে যায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য তথা আমাদের এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ পর্যন্ত এই প্রভাবটা চলে যাবে। এবং ইকোনমি এবং কালচার বিচার করলে পুরো বিশ্ববাসীর কাছে এটা একটা হুমকি হিসেবে, নিরাপত্তা হুমকি হিসেবে ধরা দিবে। এবং এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে এবং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে সেটা শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পরমাণু যুদ্ধ হলে সেটা হয়তো বিশ্ববাসীর কাছে সারা বৈশ্বিকভাবে এটা ছড়িয়ে যাবে। সুতরাং এই পরমাণু যে হুমকিটা নিরাপত্তার জন্য এটা একটা বড় হুমকি। আমরা জানি আমাদের এই যে পৃথিবী, যে গ্রহটা, পৃথিবী নামক গ্রহটা আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে, অনেকাংশ পানির নিচে ডুবে যাচ্ছে। এটার কারণ কি? আমরা জানি আমাদের এই ভূমণ্ডলের অর্থাৎ পৃথিবীর প্রায় 71 ভাগ জল আর 29 ভাগ স্থল। তো এই জল বা পানি যদি মেরু অঞ্চল থেকে সুমেরু এবং কুমেরু অঞ্চল থেকে গলতে শুরু করে এবং হিমালয়ের উপরে যে বরফগুলো আছে সেগুলো যদি বৈশ্বিক উষ্ণতার কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে অথবা গ্রিন হাউস ইফেক্টের যে কোনো কারণে, অনেকগুলো কারণে এগুলো গলতে শুরু করেছে। এগুলো গলা শুরু করলে ক্রমান্বয়ে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা সেটা অনেক বেড়ে যাবে, অনেক দূর বেড়ে যাবে। এবং বেড়ে যাওয়ার কারণে একটা সময় গিয়ে এই যে গ্রিনল্যান্ড, তারপর এই আমাদের যে সমস্ত বাংলাদেশের মতো যে রাষ্ট্রগুলো আছে, যে রাষ্ট্রগুলো ঘাটি অঞ্চল, যে রাষ্ট্রগুলো এক সময় নদী থেকেই তৈরি হয়েছে, যেমন আমাদের বাংলাদেশ আজ থেকে হয়তো 1000 বছর আগে বাংলাদেশের একটা বড় অংশ বঙ্গোপসাগরের অংশ ছিল, নদী ছিল। কারণ নদী হিমালয় থেকে পলি ভরাট হতে হতে আমরা এই বাংলাদেশটা পেয়েছি, যেটা সেই জন্য আমরা ভাটি অঞ্চল হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করি। এই অঞ্চলগুলো বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়ার একটা অংশ, মালদ্বীপ, যে সমস্ত রাষ্ট্রগুলো সমুদ্রের কাছাকাছি আছে, সেই রাষ্ট্রগুলো একসময় হয়তোবা সমুদ্রের মধ্যে ডুবে যাবে, নিমজ্জিত হয়ে যাবে। মালদ্বীপ অলরেডি ইতিমধ্যেই সেই সমস্যা ফেস করছে, মালদ্বীপের একটা অংশ অলরেডি চলে যাচ্ছে। প্রতিবাদ স্বরূপ মালদ্বীপের মন্ত্রিসভা পানির ভিতরে তাদের মন্ত্রিসভার যে মিটিং সেটা করেছে, সেটা বিশ্ববাসীর কাছে নজরও কেড়েছে। যাই হোক, তাহলে আমরা খুব সহজেই যেটা বুঝছি যে গ্রিন হাউস এফেক্টের কারণে এবং মানুষের নিঃসরিত কার্বন ডাইঅক্সাইড, তারপর মানুষের বিভিন্ন যে সিএফসি গ্যাসগুলো ব্যবহার করছে সেই গ্যাসের কারণে, এবং যে বৈশ্বিক উষ্ণতা সেটার কারণে সবকিছু মিলে, এবং মানুষের যে উন্নয়ন কর্মযজ্ঞ, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপর এই যে অস্ত্র তৈরিকরণ, এগুলোর কারণে গাড়ি ঘোড়া, মানুষের যে ইত্তিকার মানুষের সমস্ত বিষয়ের সাথে জড়িত কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ নির্গত হচ্ছে, সিএফসি নির্গত হচ্ছে। ফলশ্রুতিতে আমাদের এই গ্রহ আর বসবাসের উপযোগী থাকবে না, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে এবং আস্তে আস্তে দেখা যাবে একটা পৃথিবীর একটা বিশাল অংশ পানির নিচে তলিয়ে যাবে। এই সমস্যাটা আমরা এই 21 শতাব্দীতে মানব নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হিসেবে আমরা দেখছি। গ্লোবাল ওয়ার্মিং, এখানে দেখা যাচ্ছে যে কি কি হতে পারে। আমরা দেখছি দ্য রিলিজ অফ 2.9 trillion tons of carbon dioxide into the atmosphere and oceans is predicted to drive the planet into hot days of 5 to 10 degrees Celsius above present temperature. অর্থাৎ 2.9 ট্রিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড যদি নির্গত হয়, তাহলে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। এভাবে যদি তাপমাত্রা বেড়ে যায়, শুধু তাই নয়, হিউম্যান হ্যাভ অলরেডি রিলিজড 1.9 trillion tons of carbon dioxide and are adding 50 billion tons a year by burning fossil fuel and cleaning land. এই বন উজাড় এবং মানুষের ক্রিয়াকর্মের কারণে প্রতি বছর
প্রায় 50 বিলিয়ন টন এই বিভিন্ন ধরনের গ্যাস পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। মোদ্দা কথা, এই সমস্ত এই যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই সমস্ত গ্যাসের কারণে সারা পৃথিবী একসময় বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এটা আমাদের মানব জাতির জন্য, মানব সভ্যতার জন্য একটা বিশাল হুমকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি অনেকগুলো খাবারের ডিশ ভার্সন আমরা দেখছি। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, বাদাম আছে, অনেকগুলো মনে হচ্ছে সুস্বাদু খাবার। সুস্বাদু হলেও বর্তমান সময়ে সব সুস্বাদুর মধ্যেও অনেক সময় এগুলো বিষাক্ত হয়, খাওয়া যায় না, দূষিত হয়। বর্তমানে খাদ্যের ভেজাল, অ্যাডাল্টারেশন অফ ফুড, খাদ্যের ভেজালটা চরম আকার ধারণ করেছে। তো এই ভেজালের কারণে খাদ্যের যে সিকিউরিটি, ফুড যে নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার বিষয়টা বিশ্ববাসীর কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। খাদ্য নিরাপত্তা বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে খাদ্যে ভেজালও দেওয়া যাবে না, খাদ্যের মান নিশ্চিত হতে হবে। এক, ফুড সিকিউরিটি দুটো কনসেপ্টকে বোঝায়। একটা হচ্ছে খাদ্যের মান থাকতে হবে, যে মানে ফুড ভ্যালু যেগুলো বলে, খাদ্যের যে মান সেগুলো থাকতে হবে খাবারের মধ্যে। আরেকটা হচ্ছে খাবারের দুষ্প্রাপ্যতা থাকা যাবে না। অর্থাৎ খাবার একটা রাষ্ট্রের বা মানব জাতির জন্য অ্যাভেলেবেল থাকতে হবে প্রচুর পরিমাণে, এবং খাবারে কোনো ধরনের ভেজাল থাকা যাবে না। ওই ভেজাল তো থাকাই যাবে না, ওই খাবারের মধ্যে মানুষের জন্য যে ফুড ভ্যালু দরকার সেই ফুড ভ্যালুটাও থাকতে হবে। কিন্তু আমাদের এই একবিংশ শতাব্দীতে এসে আমরা যেটা দেখছি যে খাদ্যে প্রচুর ভেজাল এবং খাদ্যের দুষ্প্রাপ্যতার বিষয়টাও খুব বড় আকারে দেখা দিয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশেও অলরেডি বন্যা শুরু হচ্ছে, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় খরা শুরু হচ্ছে। এই সমস্ত বন্যা, খরা, মহামারী এগুলোর কারণে খাদ্যে দুষ্প্রাপ্যতা সৃষ্টি হয়ে যাবে, এবং খাদ্যের ভেজালের প্রশ্নটা তো আছেই। সুতরাং এই ফুড সিকিউরিটি একবিংশ শতাব্দীর নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় বাধা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি এই ইমেজের মধ্যে দেখা যাচ্ছে একটা অংশে সুন্দর অনেকগুলো দালান, মাল্টি স্ট্রিট বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং দেখা যাচ্ছে, অনেক উঁচু বিল্ডিং। আর রাস্তার অন্য পাশে দেখা যাচ্ছে সবুজ বনায়ন। এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে? এর মাধ্যমে আমরা খুব সহজেই বুঝছি এই যে বনায়ন বা পাহাড়ি অঞ্চল, এটা হয়তো বা একটা সময়, আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে এই পুরো অঞ্চলটা সবুজ ছিল, পুরো এলাকায় সবুজ ছিল, বন ছিল। এই সবুজ বনায়ন কেটে এখানে বহুজাতিক, বহু উঁচু দালান তৈরি করা হয়েছে, মাল্টি স্ট্রিট বিল্ডিং তৈরি করা হয়েছে, হাইরাইজ বিল্ডিং হয়েছে, শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে। এই সমস্ত কারণে যে অক্সিজেনের যে ফ্যাক্টরি, মানব জাতি বেঁচে থাকার যে প্রধান উপাদান অক্সিজেন, সে অক্সিজেনের ফ্যাক্টরি আস্তে আস্তে আমরা শেষ করে দিচ্ছি, অক্সিজেন কমে যাচ্ছে। আর এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। আমরা একদিকে অক্সিজেনের যে সম্ভার, অক্সিজেনের যে মজুদ, সেটা আমরা কমিয়ে দিচ্ছি, পাছে অকারান্তে আমরা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়িয়ে দিচ্ছি। এই কারণে এই যে গ্লোবাল ওয়ার্মিং, যে সমস্ত কথাগুলো বললাম আমি, গ্রিন হাউস এফেক্ট, এগুলো হচ্ছে যে পলিউশনস এন্ড আরবানাইজেশন, পপুলেশনস এন্ড আরবানাইজেশন। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির কারণে, জনসংখ্যা বাড়ার কারণে তাদের ওই জনসংখ্যা আধিক্যের কারণে তাদের ঘরবাড়ির প্রয়োজন, তাদের আরবানাইজেশন হচ্ছে, নতুন নতুন বনায়ন ধ্বংস করে নতুন করে ঘরবাড়ি তৈরি করতে হচ্ছে, বর্ধিত জনগণের জন্য খাদ্যের সন্ধানের ব্যবস্থা করতে হচ্ছে। বিভিন্ন কারণে যে আগে যে জায়গাগুলিতে কৃষিকাজ হতো, কৃষি জমি ছিল, 3 ফসলের জমি ছিল, ওগুলো আস্তে আস্তে বসতভিটা হিসেবে বসতভিটা তৈরি করা হচ্ছে। ফলশ্রুতিতে মানুষের যে খাবারের ঘাটতি, সেটা বড় আকারে দেখা দিচ্ছে, এবং অক্সিজেনের ঘাটতিটাও বড় আকারে দেখা দিচ্ছে। এগুলো একবিংশ শতাব্দীর মানব নিরাপত্তার জন্য একটা হুমকি হিসেবে আমরা দেখছি। এই ছবিটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরাও জানো এটা কিসের ছবি বলতো? আশা করি তোমরা বুঝতে পেরেছো, বলতেও পারবে। এটা হচ্ছে বর্তমান সময়ের বহুল আলোচিত
যে যেটার কারণে আমাদের পৃথিবী স্থবির, মানব জাতি একটা অদৃশ্য শত্রুর সাথে লড়ে যাচ্ছে। যা এই শত্রু আমরা দেখি নাই, কিন্তু মানব জাতির শত্রু, সেই শত্রু করোনা ভাইরাস কোভিড-19 অর্থাৎ প্যান্ডেমিক, গ্লোবাল প্যান্ডেমিক যে মহামারী, সেই মহামারী আমাদের মানব জাতিকে, যে হাজার বছরের ইতিহাসে মানব জাতির যে পদচারণা, সেই পদচারণাকে স্থবির করে দিয়েছে। এই প্যান্ডেমিক, গ্লোবাল প্যান্ডেমিকটা এই বছর আসছে, আবার হয়তো এটা জানি না আল্লাহ তাআলা কতদিনে এগুলো রিমেডি দিবে বা এগুলো চলে যাবে, বা আমরা কখন ভ্যাকসিন পাবো। কিন্তু এই শতাব্দীতে আবার হয়তো কোনো সময় এই গ্লোবাল প্যান্ডেমিক হতে পারে, আসতে পারে, যে কোনো ভাইরাস আসতে পারে, ব্যাকটেরিয়া আসতে পারে। এটা মানব জাতির জন্য একটা হুমকি হিসেবে আমরা দেখছি। জ্ঞান বিজ্ঞানের যত প্রসার হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের যত আধুনিকায়ন হচ্ছে, পাশাপাশি আমাদের মনুষ্য সৃষ্ট বিভিন্ন কার্যকলাপের কারণে আমরা বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। যেমন অনেকেই বলছে, অনেকেই অনেক মিডিয়ায় আসছে, এই ভাইরাস মানুষের বিভিন্ন ধরনের যে চায়নার গবেষণাগার থেকে বিভিন্ন কেমিক্যাল থেকে এটা তৈরি হয়েছে, হতেও পারে আবার নাও হতে পারে। এই যে মনুষ্য সৃষ্ট বিভিন্ন কাজের কারণে, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের প্রসারের বিজ্ঞানের যেমন অবদান আছে, টেকনোলজির যেরকম অবদান আছে, তেমনিভাবে কিছু নেগেটিভ সাইড রয়েছে। সেই নেগেটিভ সাইডের অন্যতম হচ্ছে এই ধরনের প্যান্ডেমিক, গ্লোবাল প্যান্ডেমিক হওয়া বা বিভিন্ন ভাইরাস আসা। তাহলে এই একবিংশ শতাব্দীতে আমরা এটা ফেস করব। এখানে এই ইমেজে আমরা দেখছি একজন মানুষকে পরীক্ষা করছে, মানুষের মুখে হাত দিয়ে দেখছে একটা রোবট। এটা রোবট, এই রোবোটিক সায়েন্স, এটা একবিংশ শতাব্দীতে ডেঞ্জারাস নিউ টেকনোলজিস, এমন হয়তো টেকনোলজি আসবে যে টেকনোলজিগুলো মানব জাতির জন্য হুমকি হিসেবে দেখা দিবে, আমাদের নিরাপত্তার জন্য হুমকি। এটা একবিংশ শতাব্দীতে আসার সম্ভাবনা খুব বেশি। এখন রোবোটিক ইঞ্জিনিয়ারিং বা রোবোটিক সায়েন্স পশ্চিমা বিশ্বে যে রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলো খুব বেশি এগুলোর উপর গবেষণা শুরু করে দিয়েছে। হয়তো এগুলো আমাদের জন্য একটা হুমকি হিসেবে দেখা দিবে। তো ছবিতে একটু দেখো, এটা খুবই মজার একটা ছবি। তোমরা দেখলে, ভালো করে দেখলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। একটা বিড়াল একটা অবয়বশ একটা শ্যাডোতে বিড়াল একটা জায়গায় দাঁড়িয়েছে। ছবিটার ব্যাখ্যা দিচ্ছি। বিড়াল একটা জায়গায় দাঁড়িয়েছে, বিড়াল তার প্রতিবিম্বে বা প্রতিচ্ছবিকে বিড়াল দেখছে না, দেখছে সিংহর মতো, অর্থাৎ বিড়াল হয়ে গেছে সিংহ। এই ছবিটা আমি প্রতীকী অর্থে ব্যবহার করেছি, অর্থাৎ বিড়াল তার স্বকীয়তাকে বিসর্জন দিয়ে হোক বা সে নিজে নিজে মনে করে হোক, বিড়াল নিজেকে নিজে বিড়াল না ভেবে সে নিজেকে অন্য কিছু ভাবছে। অর্থাৎ স্বকীয়তা বিসর্জিত চিন্তা, যে নিজস্বতা বিসর্জিত চিন্তা, এটাকে আমরা বলছি সেলফ ডিলিউশন, অর্থাৎ নিজের অবক্ষয়। আমি যা নয় তা ভাবা, আমি যেরকম নয় তা ভাবা। অর্থাৎ বিড়াল তো আসলে বিড়াল, সে বিড়াল নিজেকে বিড়াল মনে না করে সিংহ মনে করা বা বাঘ মনে করা বা অন্য একটা কিছু মনে করার যে চেষ্টা, সেটাকে সেলফ ডিলিউশন বলা হয়। একবিংশ শতাব্দীতে মানুষের নিরাপত্তার ক্ষেত্রে এই সেলফ ডিলিউশনটা, অর্থাৎ মানব যে অবক্ষয়, যে সেলফ ডিলিউশন, যেটা নিজস্ব যে ভ্রম, নিজের মধ্যে যে একটা ভুল ধারণা, সেই ভুল ধারণাটা, মায়াটা থাকবে। মায়ার হুমকিটা একটা বড় হুমকি। এটা হুমকিটা কিভাবে হবে দেখো, যেমন অনুন্নত রাষ্ট্রগুলো, গরিব রাষ্ট্রগুলো অথবা তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব যে সমস্ত প্রথা রয়েছে বা যে সমস্ত ঐতিহ্য রয়েছে, সে ঐতিহ্যকে বিসর্জন দিয়ে বিদেশি সংস্কৃতি গ্রহণ করবে এবং তাতে করে সে নিজেকে ভাববে আমি আমি আফ্রিকান নয়, আমি ইউরোপিয়ান, আমি ল্যাটিন আমেরিকান নয়, আমি আমেরিকান, আমি প্রশান্ত মহাসাগরীয় নয়, আমি অস্ট্রেলিয়ান। এই যে নিজের স্বকীয়তার বাইরে চিন্তা করা, অর্থাৎ আমি যা নয় তার চেয়ে ভিন্ন চিন্তা করা, যেটা তার চেয়ে উন্নততর চিন্তা করা,
তার চেয়ে খারাপ চিন্তা করা, এই চিন্তাটাই হচ্ছে সেলফ ডেলিউশন, একটা মায়া কাজ করে। এই মায়াটা একবিংশ শতাব্দীর মানব নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। কেন হুমকি? আমরা আমাদের এই যে রাষ্ট্রীয় পরিমণ্ডল বা রাষ্ট্রীয় ব্যবস্থা বিশ্ব সারা বিশ্বের মধ্যে গ্লোবালি, এটা একদিনে দাঁড় হয়নি, এটা অনেক মানুষের হাজার বছরের চেষ্টার ফসল। যে মেকিয়াভেলি থেকে শুরু করে তারও আগে গ্রিসের রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল, এগুলো হাজার বছরের চেষ্টার ফসল। অনেক জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে, অনেক চর্চার ফলে, অনেক গবেষণার মাধ্যমে আমরা এই জায়গায় আসছি, একেবারে আদিম যুগ থেকে এই সভ্য সমাজে আসছি। তো এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে যখন আমাদের কালচারাল আগ্রেশনের মাধ্যমে, গ্লোবালাইজেশনের মাধ্যমে, পশ্চিমা অপসংস্কৃতি আমাদের জাতি রাষ্ট্রের মানুষের চিন্তা চেতনাকে যখন পরিবর্তন করে দিবে, তখন নিজের প্রত্যেক দেশের মানুষ তার নিজেকে নিজে যা তার চেয়ে ভিন্নতর চিন্তা করবে, যেটাকে আমি সেলফ ডিলিউশন হিসেবে আনার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখছি আমরা গ্লোবাল ওয়ার্মিং, এটা আমাদের আলোচনায় বেশ কয়েকবার ঘুরে ফিরে আসছে। তারপরেও আমি তোমাদেরকে আর একটু ইমেজের মাধ্যমে ভিজুয়ালি দেখার জন্য চেষ্টা করেছি, ভিজুয়ালাইজেশন আনার চেষ্টা করেছি। আমরা দেখছি একটা মানুষের হাত পুড়ে যাচ্ছে, আর এই যে জ্বলন্ত যে কয়লাটা দেখছি সেটা আসলে পৃথিবী। অর্থাৎ আমাদের এই পৃথিবী নামক গ্রহটা আমাদের মানুষের হাতেই, মানুষের দ্বারাই, মানুষের কারণেই এই গ্রহের যে অবক্ষয়, এই গ্রহের যে ক্ষতি, সেটা আমরা করে যাচ্ছি। আমাদের ক্ষতি আমরা নিজেরাই করে যাচ্ছি। অর্থাৎ আমাদের এই পৃথিবী আমাদের কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অর্থে আমি ইমেজটা এখানে এনেছি, তোমরা খেয়াল করো, দেখবে যে এখানে দেখছি every day every cell on our planet is poisoned by man-made toxin. মানুষ সৃষ্ট বিভিন্ন বিষক্রিয়ার কারণে আমাদের এই গ্রহের শিশুরা সবসময় হচ্ছে, বিষাক্ত হচ্ছে। দ্য হোল অফ হিউম্যানিটি ইনডিড, একবার পুরো মানব জাতি সহ, অল লাইফ অন আর্থ, পৃথিবীর পুরো যে প্রাণীগুলো আছে সব, is mirrored is toxic swamp of 250 billion tons of annual chemical emissions from human activity. মানব জাতির যে বিভিন্ন কার্যক্রম করে সে কারণে 250 বিলিয়ন টনস কেমিক্যাল নির্গত হয়। দে আর ইন আওয়ার ফুড, সেটা আমাদের খাবারের হচ্ছে, আওয়ার ওয়াটার, আমার পানিতে হচ্ছে, দেয়ার উই ব্রেথ, আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে হচ্ছে, দেয়ার পার্সোনাইজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস অফ আওয়ার হোমস। অর্থাৎ আমাদের যে আসবাবপত্র আছে সেগুলো এবং আমাদের যে বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো তো এই দূষিতকরণ হচ্ছে, এবং ভেহিকলস, যে যানবাহন আছে সেগুলোর মধ্যেও আমরা এই দূষিতকরণ করছি, এবং স্কুল অ্যান্ড ওয়ার্ক প্লেস ইন ওয়াইল্ড লাইফ, এবং বিভিন্ন যে বন্য জীবন আছে ওখানেও দূষিত হচ্ছে। 4 times greater than our carbon dioxide emission, অর্থাৎ আমাদের যে আমরা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত করি তার চেয়ে অনেক বেশি পরিমাণ আমরা আমাদের ক্রিয়াকর্মের মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে আমরা বিভিন্ন যে দূষিত পদার্থগুলো সেগুলো নির্গত করছি। টেরোরিজম অ্যান্ড রেসেশন, টেরোরিজম অ্যান্ড রেসেশন এটা বর্তমান এই একবিংশ শতাব্দীর মানব নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা এখানে যে ইমেজটা দেখছি, একজন টেরোরিস্ট বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, একজন খুব সম্ভবত জঙ্গি হবে। এটা টেরোরিজম কনসেপ্টটা, টেরোরিজমের উপর তোমাদের আরেকটা ক্লাস আমি নিয়েছি, কন্ডাক্ট করেছি। টেরোরিজম আসলে নিজস্ব কোনো বা সার্বজনীন ইউনিভার্সাল সংজ্ঞা নেই। টেরোরিজম আমার বিরুদ্ধে টেরোরিজম হতে পারে, আবার আরেকজনের বিরুদ্ধে সেটা দেশপ্রেম হবে। তবে গ্লোবালি কিছু টেরোরিস্ট অর্গানাইজেশন আছে যারা মানব জাতির জন্য, বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে আসছে। যে যেখানেই তারা ভায়োলেশন, যেখানেই মানুষ শান্তিতে আছে সেখানে তারা ভায়োলেশন করছে, এরকম কিছু অর্গানাইজেশন আছে। তো এই অর্গানাইজেশনগুলো একবিংশ শতাব্দীর মানব নিরাপত্তার জন্য একটা হুমকি হিসেবে দেখা দিবে, যেটা আমাদের কাছে বড় হুমকি হবে।
তারপর কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, অর্থাৎ কেমিক্যাল এবং বায়োলজিক্যাল যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে, যুদ্ধাস্ত্র রয়েছে, সেগুলো হয়তো একবিংশ শতাব্দীতে আরো বড় আকারে হবে। বিভিন্ন ধরনের জীবাণুস্ত্র, মারণাস্ত্র, বায়োলজিক্যাল যে ওয়াফনগুলো আছে সেগুলো আরো বেশি আকারে গবেষণাগারে আরো বেশি আকারে আসবে। যেমন অনেকেই বলে থাকেন যে আমাদের বর্তমান বিশ্বে যে গ্লোবাল প্যান্ডেমিক, সেই গ্লোবাল প্যান্ডেমিক করোনা ভাইরাস চায়নার ল্যাব থেকে ছড়িয়েছে, অর্থাৎ এটা একটা বায়োলজিক্যাল বা কেমিক্যাল ওয়ারফেয়ার ছিল। এটা চায়না পরীক্ষামূলকভাবে তাদের গবেষণাগারে গবেষণা করছিল, ওখান থেকে যে কোনো কারণে লিক হয়ে এটা সারা বিশ্বে একটা গ্লোবাল প্যান্ডেমিক হয়ে গেছে। এই ধরনের মহামারী বা একটা বায়োলজিক্যাল বা কেমিক্যাল ওয়ারফেয়ার যেগুলো, সেগুলো একবিংশ শতাব্দীতে আরো বেশি চরম আকার ধারণ করবে, কারণ জ্ঞান বিজ্ঞান প্রসারের সাথে সাথেই এই বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ওয়ারফেয়ার গুলো বেড়ে যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা দেখছি ইমেজের মাধ্যমে, আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স, সেগুলো আমরা অলরেডি এই শতাব্দীতে হয়তো পেয়ে যাব। যে পঞ্চম প্রজন্মের যে কম্পিউটার, যে মানুষের কণ্ঠস্বর বুঝতে পারা, আরো অনেকগুলো ইন্টেলিজেন্সি রয়েছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সেগুলো আমরা হয়তো এই শতাব্দীতে পেয়ে যাব। এই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেমন ইতিবাচক দিক আছে, তেমনি নেতিবাচক দিকও থাকবে, এবং ওই নেতিবাচক দিকটাই মানব জাতির জন্য হুমকি হিসেবে দেখা দিবে। পাওয়ারলেস ক্রিশ্চিয়ানিটি, হয়তো এই শতাব্দীতে দেখা যাবে যে ক্রিশ্চিয়ানিটি, যেটা সারা বিশ্বের যে ক্রিশ্চিয়ানিটি হয়তো একসময় পাওয়ারলেস হয়ে যাবে। এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে খ্রিস্টান সম্প্রদায়। এই শতাব্দীতে হয়তো আর খ্রিস্টান সম্প্রদায় বিশ্ব নেতৃত্বে তাদের হাতে থাকবে না, হয়তো বা এটা এশিয়ানদের নেতৃত্বে চলে আসতে পারে। তো এশিয়ানদের নেতৃত্বে চলে আসলে এটা অনেক সময় হুমকিও হতে পারে মানব জাতিতে। অনেকেই ওয়েস্টার্ন যে সমস্ত পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা তাদের দৃষ্টিকোণ থেকে এটা একটা হুমকি হিসেবে দেখছে। একবিংশ শতাব্দীতে বিশ্ব নেতৃত্বের ভার যদি এশিয়ানদের হাতে চলে যায়, তখন এটা হয়তো পশ্চিমাদের দৃষ্টিকোণ থেকে এরা হয়তো এটা একটা হুমকি হিসেবে আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনায় একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমার মনে হয় তোমরা এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আমার আলোচনা তোমাদের সহজবুদ্ধ হয়েছে, আমাদের হৃদয়ঙ্গম হয়েছে। তোমরা আশা করি সবাই এই আলোচনার সাথে থাকবে এবং নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।